আমরা কিন্তু বাংলাদেশের কঠোর অবস্থানের প্রেক্ষিতে দেখছি ভারত তাদের প্রোপাগান্ডা কমানো থেকে শুরু করে একটু সহনশীল আচরণ করার চেষ্টা করছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে। ভারত কি পাল্টা জবাব হিসেবেই আমাদের ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠালো আজকে? সেটা অবশ্যই ভারত চেষ্টা করতেছে তার যে আগ্রাসনী ভূমিকা তার একটা ধারাবাহিকভাবে এটা করতে। সবচেয়ে বিষয় যেটি হচ্ছে যে দেখেন, ভারতের যে আগ্রাসী মনোভাব এটির কারণে কিন্তু হচ্ছে যে আপনার শুধুমাত্র বাংলাদেশের মানে একেবারে শুধু রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী না, মানে একেবারে সাধারণ জনগণ, এই সাধারণ জনগণও কিন্তু হচ্ছে ভারতের এই আগ্রাসী দৃষ্টিভঙ্গিতে খুবই বিরক্ত। সেই জায়গা থেকে আপনি আমাদের যে প্রশ্নটা বলছেন যে জাতীয় নাগরিক কমিটি কী ধরনের সম্পর্ক দেখতে চায়, এটি আমরা অনেক আগে থেকেই বলে আসছি। প্রায় এই সরকার পড়ার আগ থেকে আমরা যখন 2018-19 বা যেই সময় থেকে আমরা আমাদের এই অ্যাক্টিভিজম গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে আসছি, আমরা স্পষ্ট করে বলে আসছি যে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদা ন্যায্যতার ভিত্তিতে এবং কোনোভাবেই মানে অমর্যাদাকর দৃষ্টিভঙ্গিতে হবে না। তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? তার আচরণগত দ্বারা আমরা বুঝাবো। যদি সে সীমান্ত হত্যা না করে তাহলে আমি বুঝবো সে আমাদেরকে মর্যাদা দিচ্ছে। যদি অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলোতে সে যদি তার নীতি পরিবর্তন না করে বা পরিবর্তন করে তাহলে আমরা বুঝবো যে তারা এই দৃষ্টিভঙ্গির দিকে আগাচ্ছে। আর যদি এর বিপরীতে তারা না আমাদের যে ত্রিপুরায় যেটি দেখলাম যে আমাদের উপহাই কমিশন অফিসে যেভাবে হামলা করেছে এবং সর্বশেষ মানে যেটি করেছে যে আপনার সীমান্তে বেড়া দেওয়া, বিশেষ করে 5টি স্থানে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর সীমান্তে, এটি কিন্তু খুবই একটি আপত্তিকর। বেড়া তো দেওয়া প্রায় শেষ, 4000 কিলোমিটারের মধ্যে 3000 কিলোমিটারই বেড়া দেওয়া হয়েছে এবং 1200 কিলোমিটারের মতো খালি আছে। সেই জায়গায় আমাদের আন্তর্জাতিক সীমান্তের যে চুক্তি কিংবা আমাদের যে সমঝোতা সেটা অনুযায়ী সীমান্তের নোম্যান্স ল্যান্ডও না, 150 গজের ভেতরে দু দলের কেউই কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। উভয় পক্ষের সম্মতি লাগবে, আলাপ আলোচনা করতে হবে। ভারত সেটিও মানছে না। ভারত তো মানে সেটি মানছে না বলতে কি, 2008 সালের যে নির্বাচন, মানে সবাই তো বলে যে শুধু 14, 18 এবং হচ্ছে 24-এ নির্বাচন, 8 সালে নির্বাচনটি কিন্তু একটি কি বলে আর কি মাস্টার প্ল্যান নির্বাচন হয়েছে, যেটা আমরা ভারতের যে তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন তার বইয়ের যে ব্যক্ত সেটি আমরা দেখেছি। এছাড়া আমাদের বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন তার একটি 2007-এর এই সর্বশেষ নির্বাচন আগে আমি একটা ইন্টারভিউ করেছিলাম, তখন সে ওই নির্বাচনের সময় সে পররাষ্ট্র সচিব ছিলেন। তখন সে স্পষ্টভাবে বলেছিল যে নির্বাচনে বিরোধী দলকে আইন শৃঙ্খলা বাহিনীদের দ্বারা দৌড়ের উপর রেখেছে। অর্থাৎ 8 সালে নির্বাচনে যে 2/3 মানে 200-র অধিক যে আওয়ামী লীগ যে নির্বাচনে জয়ী হয়েছে সেই নির্বাচনটি ছিল এক ধরনের প্রশ্নবিদ্ধ এবং হচ্ছে পূর্ব পরিকল্পিত, এবং এর ধারাবাহিকতায় তারা কিন্তু কী করছে, 14 সালে এসে আরেক ধাপ এগিয়েছে, 18 সাল এবং 24 সাল। আপনারা জানেন যে জাতিসংঘের বাইলেটারাল মানে দুইটা দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতরে একটা আছে যে কোনো প্রতিবেশী রাষ্ট্র বা কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের গণতান্ত্রিক বা রাজনীতির মধ্যে যদি অবৈধভাবে হস্তক্ষেপ করে সেক্ষেত্রে এই 25 ধারা আইন বলে ওই রাষ্ট্র হচ্ছে আন্তর্জাতিকভাবে কিন্তু আবেদন করতে পারে। আমি মনে করব 2014 সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে এসে বাংলাদেশের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছে, সেই বিষয় এখন যেহেতু একটা অন্তর্বর্তী সরকার আছে, গণ অভ্যুত্থানের সরকার আছে, তারা যেন আন্তর্জাতিকভাবে জাতিসংঘের সেই ধারার উল্লেখ করে যেন তারা আন্তর্জাতিকভাবে যেন এটার একটা বিচারের মুখোমুখি করে বাংলাদেশের গণতন্ত্রে সরাসরি যেভাবে হস্তক্ষেপ করেছে সেই আইন ভঙ্গ করার ফলে। একই সাথে ভারতের যে দৃষ্টিভঙ্গিটা, এটা যদি শুধু এরকম হইতো যে শুধু ভারত আর বাংলাদেশের ভিতর সম্পর্কটি খারাপ, বিষয়টা না। আপনি দেখবেন যে দক্ষিণ এশিয়ার যে টোটাল 8টি রাষ্ট্র আছে এখানে, চীন, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ভারতের কিন্তু খুবই মানে বৈরী সম্পর্ক। অর্থাৎ দক্ষিণ এশিয়ার বরং ভারত যে সর্বশেষ বন্ধু বলতে বাংলাদেশই ছিল বা সর্বশেষ বন্ধু বাংলাদেশ ছিল না, বাংলাদেশের সরকার। ফলে আমরা যেটা বলবো যে দক্ষিণ এশিয়ায় ভারত একটি আগ্রাসী পূর্ণ রাষ্ট্র, তার আগ্রাসী মনোভাব যদি পরিবর্তন না করে তাহলে তাকে এর সমুচিত খেসারত কিন্তু তাকে কিন্তু ভবিষ্যতে দিতে হবে।